স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জানা। এবার জানাবো খবরের বিস্তারিত। অভিযান শুরুর নাটকীয় ৬ ঘন্টা পর গ্রেপ্তার হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী। রাতে পুলিশ তার বাড়িতে অভিযানে গেলে অবরুদ্ধ করে ফেলেন সমর্থকরা। মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করা হয়। বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ও বালু ফেলে ব্যারিকেড দেওয়া হয় সড়কে। সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আইভীকে। দুপুরে তোলা হবে আদালতে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তারে বৃহস্পতিবার রাতে অভিযানে যায় পুলিশ। শহরের দেওভোগের বাড়িতে প্রবেশ করার পরই শুরু হয় উত্তেজনা। গ্রেপ্তার ঠেকাতে জড়ো হন আইভীর সমর্থকরা। মাইকে ঘোষণা দিয়েও আনা হয় লোকজন। বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ও বালু ফেলে অবরোধ করা হয় সড়কের বিভিন্ন পয়েন্টে। বিক্ষোভের মুখে পুলিশ সদস্যরা অবস্থান নেন আইভীর বাসভবনে। তখনও বাইরে মুহুর্মুহু স্লোগান। নাটকীয় ৬ ঘন্টা পর ভোর ৫:৩০টার দিকে গ্রেপ্তার করা হয় এই আওয়ামী লীগ নেতাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জে হত্যা ও হত্যাচেষ্টা সহ ৫টি মামলায় আসামি সেলিনা হায়াত আইভী। তবে পুলিশ নিয়ে যাওয়ার সময় নিজেকে নিরপরাধ দাবি করে আইভী বলেন বৈষম্যের শিকার তিনি। গ্রেপ্তারের পর আইভীকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়ার সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালান সমর্থকরা। তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদার্স সেকশন মামলা রুজু আছে। তাকে আমরা ডিবি কার্য রেখেছি। আজকে আমরা কোর্টে উপস্থাপন করব। সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেলিনা হায়াত আইভীকে। ডিবিসি নিউজ ডেস্ক। তারুণ্যের আকাঙ্ক্ষা ধারণ করে কর্মসূচি হাতে নিয়েছে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা নিয়ে দলটির 3 সহযোগী সংগঠন দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে। এই উদ্যোগ তরুণ সমাজকে রাজনৈতিক বোধের সঞ্চার করবে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তবে এ নিয়ে রয়েছে সতর্কবার্তাও। তারা বলছেন তরুণদের বিভ্রান্ত করা যাবে না, দিতে হবে সুনির্দিষ্ট রাজনৈতিক বার্তা। আর বিএনপি নেতারা বলছেন তারুণ্যের সমাবেশে থাকবে সুশৃঙ্খল রাজনৈতিক দীক্ষা। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশে নতুন করে উত্থান ঘটেছে তারুণ্য শক্তির। তাদের মাঝে যুক্ত হয়েছে বহু আকাঙ্ক্ষা ও পরিবর্তনের স্বপ্ন। এ মুহূর্তে দেশে ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণ তরুণী প্রায় ৩.৫ কোটি। এদের সবাই ভোটার না হলেও বর্তমান সমাজ ও রাজনীতিতে এই বিপুল তারুণ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্গ। বিপুল এই তারুণ্যের মনোভাব কতটা বুঝতে পারছে বিদ্যমান রাজনৈতিক দলগুলো? এমন একটি প্রশ্ন জারি আছে বর্তমান রাজনৈতিক বাস্তবতায়। বিএনপির মতো বড় রাজনৈতিক দলও কি তারুণ্যের চলতি হাওয়ার সমান্তরালে নতুন কোনো প্রস্তাবনা নিয়ে হাজির হবে? এমন বাস্তবতায় ২৮শে এপ্রিল উদ্দীপ্ত তারুণ্যকে দিক নির্দেশনা দিতে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক দেশব্যাপী সেমিনার ও সমাবেশের ঘোষণা দেয় বিএনপির ৩ সহযোগী সংগঠন। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজনীতি বিশ্লেষকরা বলছেন তরুণদের দিতে হবে সুনির্দিষ্ট রাজনৈতিক বার্তা, যেখানে থাকবে না কোনো মিথ্যাচার ও ছলচাতুরি। সঠিকভাবে যেন তরুণদের গাইডলাইনটা দেওয়া হয়, যে বয়ানটার মিথ্যা বয়ান, এমন কোনো ন্যারেটিভ তাদের সামনে উপস্থাপন করা ঠিক হবে না, যেটা আসলে আলটিমেটলি সে পক্ষ প্রতিপক্ষ তৈরি করে। বিএনপি নেতারা বলছেন দলের ৩১ দফা রূপরেখার সঙ্গে পরিচিত করার পাশাপাশি তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই সেমিনার ও সমাবেশ। আমাদের যে ছাত্ররা রয়েছে তারা কিন্তু প্রতি মুহূর্তে আমাদের কাছে আসছে, আমরা তাদের সাথে বসছি, কথা বলছি। আমাদের আগামীর যে পথ চলা এবং আমাদের যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফার যে রূপরেখা দিয়েছেন সেটি পরিপূর্ণভাবে আমরা বাস্তবায়ন করতে চাই। যুবকদেরকে অ্যাড্রেস করে বিএনপির যত কর্মপরিকল্পনা অতীতে হয়েছে এবং ভবিষ্যতে দেখবেন এর চাইতে আরও প্রক্রিয়ার মধ্যে তাদেরকে নিয়ে আসা নানাবিধ প্রচেষ্টা এর মধ্যে থাকবে। তরুণদের কাণ্ডারি করে বাংলাদেশ বিনির্মাণে সামনে আরও ভিন্নধর্মী কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনার কথাও জানান বিএনপি নেতারা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এখনও বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার রাত 10টা থেকে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান। এই বিষয়ে আরও বিস্তারিত জানবো তার কাছ থেকে।
কামরুল, যমুনার সামনে এখনকার কি পরিস্থিতি? আমরা জানি তারা রাতভর সেখানে অবস্থান নিয়েছেন, বিস্তারিত জানাবেন। সামিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, ঠিক গতকাল রাত 10টা থেকে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে বাসভবনটি রয়েছে, এই বাসভবনের সামনে আমরা দেখতে পেয়েছি জাতীয় নাগরিক পার্টি এবং সাবেক যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠনটি ছিল, সেই সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এই যমুনার সামনে কিন্তু অবস্থান করছেন। তাদের একমাত্র দাবি হচ্ছে যে এই জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছিল সেখানে গণহত্যার দায়ে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে বাসভবন যমুনার সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা এমনটাও বলছেন যে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ যে ভাতৃপ্রতিম সংগঠনগুলো রয়েছে আওয়ামী লীগের, সেগুলোকে নিষিদ্ধ না করা পর্যন্ত কিন্তু তারা এই যমুনার সামনে থেকে অবস্থান সরাবেন না এবং তারা এখানে অবস্থান করবেন এবং পাশাপাশি আরো বিভিন্ন ধরনের কঠোর কর্মসূচিও আসতে পারে বলে তারা জানিয়েছেন। আমি এখানে আসার পরে কিন্তু নাগরিক পার্টির পক্ষ থেকে কিন্তু একটি সংবাদ সম্মেলনের অংশ নিয়ে এবং সেখানে নাগরিক পার্টির যে নেতৃবৃন্দ রয়েছেন অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে ব্রিফিং এর কথা বলেছেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যেটি জানিয়েছেন যে আজ জুমার নামাজের পর ইন্টারকন্টিনেন্টালের সামনে যে ফোয়ারাটি রয়েছে সেই ফোয়ারাতে অবস্থান কর্মসূচি চলবে এবং সেই অবস্থান থেকেই কিন্তু তারা পরবর্তী করণীয় নির্ধারণ করবেন এবং যতক্ষণ না পর্যন্ত এখান থেকে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগকে নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে থাকবে এবং একটি দাবি তারা জানিয়েছেন। বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি যেটি বলেছেন যে তিনি বলেছেন আজকে শুক্রবার বা জুমার নামাজের শেষে ধর্মপ্রাণ সকল মুসলিমকে এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবি, সেই দাবিতে একাত্মতা পোষণ করে তাদেরকে রাস্তায় নেমে আসতে। তো এই পর্যায়ে একজন কাছে একটু জানতে চাইবো কি কারণে আসলে আপনারা এই আন্দোলনটা করছেন, কেন এখানে এসেছেন? আলহামদুলিল্লাহ, জুলাই গণঅভ্যুত্থানে যে শহীদের রক্তে থেকে আমরা এই সোনার বাংলা, এই স্বৈরাচারকে মুক্ত করেছি, কিন্তু এখনো সেই স্বৈরাচার দালাল রয়েছে, এখনো চুপ্পু সেই গণভবন রয়েছে। যদি চুপ্পুকে অপসারণ করা না হয়, যদি স্বৈরাচারী প্রত্যেকের আওয়ামী লীগ প্রত্যেকের দোষরকে তাদেরকে ফাঁসি দেওয়া না হয়, যদি আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা না হয়, তাহলে আজকে আমরা এখান থেকে তীব্র আন্দোলন করে তুলব। প্রত্যেকটা শহীদের, প্রত্যেকটা আহতর পক্ষ থেকে আমরা এটা বলতে চাই, আজকে আপনারা যা দেখছেন এটা হচ্ছে আমাদের বুকের আর্তনাদ। সুতরাং এই বাংলার জমিন থেকে আজকের মধ্যেই ডক্টর ইউনূস আপনার জরুরি সভা থেকে আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। স্বৈরাচার এই দেশে থাকতে পারবে না। আপনার কাছে একটু জানতে চাইবো, আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয় সেক্ষেত্রে আসলে পরবর্তীতে কোনো কর্মসূচিতে যাবেন কিনা আপনারা? অবশ্যই, যদি আওয়ামী লীগকে সে নিষিদ্ধ না করা হয়, আমাদের 24-এর বিপ্লবী ছাত্র জনতা যেই কর্মসূচি দিবে এবং সেটা নির্ধারণ করবে যে উনারা কি কর্মসূচি দিবে। আমরা বর্তমান যে আমাদের প্রধান উপদেষ্টা রয়েছে, উনারা যে সিদ্ধান্ত নিচ্ছেন, আমরা এই সিদ্ধান্তের সাথে কখনোই একমত হব না। আমরা জুলাই বিপ্লবী ছাত্র জনতার সাথে আমরা থাকবো এবং তাদের সিদ্ধান্তকে আমরা সিদ্ধান্ত বলে গ্রহণ করব। যারা মনে করেছে যে আজকে দেশকে দ্বিধাবিভক্ত করেছে, আজকে তারা যমুনার সামনে আসে দেখুক, আজকে সকল পথ, সকল মত, সকল রাজনৈতিক মত, সকল দল মত আওয়ামী লীগের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে পুরা দেশ ঐক্যবদ্ধ। আজকের যমুনার সামনে আজকে গতকাল রাত 10টা থেকে আমরা যারা অবস্থান করছি, আজকে এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগেরকে যারা পুনরুজ্জীবিত করতে চায়, যারা ফ্যাসিবাদকে এই দেশে আবার আস্থা আনতে চায়, তাদেরকে আমরা হুঁশিয়ার দিতে চাই। আসামিয়া, আপনি শুনছিলেন বিক্ষুব্ধ রয়েছেন, তারাও কিন্তু ফ্যাসিবাদের দায়ে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ তাদের যে ভাতৃপ্রতিম যে সংগঠনগুলো রয়েছে সেগুলো বন্ধের দাবিতে কিন্তু তারা এখনো পর্যন্ত সোচ্চার। তো এই ছিল বর্তমানে যমুনার সামনে থেকে আমার কাছে সবশেষ। নিশ্চয়ই পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনার জানিয়ে দেওয়া।
কামরুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এখনও বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার রাত 10টা থেকে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো তার কাছে। আরিফ, আমরা এর আগে আমাদের সহকর্মী কামরুলের মাধ্যমে জানছিলাম সেখানকার সবশেষ পরিস্থিতি, এখন আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সামিয়া, দেখুন, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যে তারা যে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এনসিপি, সেটা কিন্তু গতকাল রাত 10টা থেকে এই প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তবে একটি নতুন তথ্যটি আমরা আধা ঘন্টা আগে যে সংবাদ সম্মেলন হয়েছে, হাসনাত আব্দুল্লাহ তিনি যেটা জানিয়েছেন আমাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে, বলছেন যে জুমার নামাজের পরবর্তী সময়ে বা প্রত্যেকটা মসজিদ থেকে যে মুসল্লি আছে বা ছাত্র সমাজ আছে প্রত্যেকেই এসে তাদের যে একটি মঞ্চ তৈরি হচ্ছে, যেটা হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, সেখানে সেই মঞ্চে অবস্থানে ডাক দিয়েছেন তারা। এর পাশাপাশি এখানে যদি আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে মূলত আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি শুধুমাত্র নিষিদ্ধ নয়, তাদের নিবন্ধন বাতিল করতে হবে, এমনকি রাজনৈতিক যে কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মকাণ্ড সব কিছুই আসলে বাদ দিতে হবে। তবে আপনি এটি জানেন যে এই যে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, তারা জুমা নামাজের পর এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল যে সড়কটি আছে সেটা কিন্তু বন্ধ থাকবে, সেই ঘোষণাটাও দিয়েছেন। শুধু একটা মাত্র দাবি, সেটা হচ্ছে যে সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, সেই হুঁশিয়ারিটাও কিন্তু দিয়েছেন। আপনি সামিয়া, যদি আমি একটু পূর্বে কিছু জানাতে চাই যে পূর্বে বা এখন বর্তমানে যে বিভিন্ন স্লোগান তারা দিচ্ছে কিন্তু এই ছাত্র সমাজ, বিশেষ করে তারা বলছেন প্রত্যেকটা জায়গাতেই তারা কিন্তু বলে আসছেন দীর্ঘদিন ধরেও কিন্তু তারা এই 9 মাস পার হয়েছে, তারপরেও এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ধরনের সরকার পদক্ষেপ নেই। এই প্রধান উপদেষ্টা তাকে যে বসানো হয়েছে সেটা নিয়েও তারা প্রশ্ন তুলছেন, বলছেন যে আসলে যে গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের বিচার তো দূরে থাক, আসলে 17 বছরে যে খুন হত্যা নির্যাতন চালিয়েছে এই আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ, সেটার যারা জড়িত তাদের বিচার দ্রুত করতে হবে, সেই বিচারটাও কিন্তু হয়নি। এর পাশাপাশি সেই বিষয়গুলো কিন্তু আসলে উঠে এসেছে। আর এক্ষেত্রে বলা যায় যে গতকাল রাত 10টা থেকে তারা এই ধরনের অবস্থান কর্মসূচি পালন করছেন। এখানে আরেকটি বিষয়, আমি এখানে একজন আছেন, কিছু কথা বলতে চাই। হেফাজুল ইসলাম, ঢাকা মহানগর। জি, আপনি একটু বলবেন যে আপনাদের এই অবস্থান কর্মসূচি আপনারা এখন শেষ পর্যন্ত আসলে কি অবস্থান? আসলে আমরা ঢাকা হেফাজুল ইসলাম বাংলাদেশ, হেফাজুল ইসলাম ঢাকা মহানগর, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগর, আমরা জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগর থেকে এসেছি, হেফাজুল ইসলাম ঢাকা মহানগর থেকে এসেছি। আমরা যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচারী, এই হাসিনার আমরা যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত তাদের নিষিদ্ধ ঘোষণা করা হবে, ততক্ষণ পর্যন্ত রাজপথে ছাত্র জনতা এবং আলেম সমাজ একসাথে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এবং আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমরা আজকে আমাদের হেফাজুল ইসলাম ঢাকা মহানগর, জমিয়ত উলামা ইসলাম ঢাকা মহানগর থেকে আমাদের দাবি প্রাথমিকভাবে নির্বাহীভাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং সুপ্রিম কোর্ট আগামী রবিবার খোলার পরে আগামী রবিবারের ভিতরে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুপ্রিম কোর্টের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এনসিপির যে মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চলের হাসনাত আব্দুল্লাহ, তাকে গতকাল রাত থেকে কিন্তু এই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে যমুনার সামনে অবস্থান নেয় নেতাকর্মীরা। এতে যোগ দেন ইনকলাব মঞ্চ এবং ছাত্র জনতা। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা, এবং কি সেই স্লোগানটা কিন্তু এখনও চলছে, আপনি যদি একটু দেখাতে চাই। তো সেক্ষেত্রে আরেকটি সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আমরা সরকারের বাইরে বা ভেতরে সেই দাবি বলেছি, কিন্তু আজকে 9 মাস পার হলো আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আমাদের আবার রাজপথে নামতে হয়েছে, এবং কি সেটা জানি ওই এক দফা। আরেকটি যে বিষয়টা বলছেন যে হাসনাত আব্দুল্লাহ, যে বিষয়টি কিছুক্ষণ আগে যে সংবাদ সম্মেলন বলেছেন যে গণঅভ্যুত্থানের যে এক দফা দাবি ছিল সরকার পতনের, সেই দাবিটা যেন আর বাস্তবায়ন না হয় সেই হুঁশিয়ারিটা কিন্তু দিয়েছে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে, যাতে করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তারা যাতে আবার রাজপথে না নামতে পারে এক দফা দাবিতে, সেটাও কিন্তু হুঁশিয়ারি তারা জানান দিচ্ছেন বা হুঁশিয়ারি দিয়েছেন। তো এই ছিল আমি এখান থেকে সবচেয়ে পরবর্তী সময়ের নতুন তথ্য হলে অবশ্যই জানার চেষ্টা করবো। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বড় কোনো প্রকল্প দুর্নীতি নয়, ভিক্ষুক পুনর্বাসনের টাকা লোপাট হয়েছে রাজবাড়ীর 5টি উপজেলায়। প্রকল্পের কিছু টাকা বানোয়াট ভিক্ষুকদের মাঝে দেওয়া হলেও বেশিরভাগ অর্থেরই নেই কোনো হদিস। আর একই কাজে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া আরও প্রায় অর্ধ কোটি টাকা একেবারেই হাওয়া। পুনর্বাসনের নামে হয়েছে স্বজনপ্রীতি ও হরিলুট। আচ্ছা, আপনার স্বামী ভিক্ষা করতো?
না ভিক্ষা করতো না। আপনার স্বামী? রতন সরকার। তাহলে ছাগলের টাকা কেন দিল? ওই ভিক্ষুক নাম দিয়েই তো ছাগলের টাকা পাওয়া গেছে। কথা বলছিলেন মহারানী সরকার, রতন সরকারের স্ত্রী, যিনি আসল ভিক্ষুক নন, ছিলেন না কখনোই। তবুও তিনি পেয়েছেন 1400 টাকা এবং একটি ছাগল। ভিক্ষুক পুনর্বাসনের অর্থ এমনভাবেই ব্যয় হয়েছে রাজবাড়িতে, যার তালিকা করেছিল সমাজসেবা অধিদপ্তর। 2020 সালে রাজবাড়ী জেলা ভিক্ষুক মুক্তকরণ ও পুনর্বাসন পর্যালোচনামূলক সভায় গোয়ালন্দ উপজেলাকে ভিক্ষুক পুনর্বাসন করার লক্ষ্যে পাইলটিং প্রকল্প নেওয়া হয়, যার মাধ্যমে 5 জন ভিক্ষুককে 1 লাখ করে টাকা বিতরণ করার সিদ্ধান্ত হলেও ডিবিসির অনুসন্ধানে প্রশাসন থেকে টাকা বরাদ্দকৃত ব্যক্তিদের খুঁজে পাওয়া যায়নি। ভিক্ষুকের তো ছাগল দিচ্ছে, টাকা দিচ্ছে, সেগুলো সে প্রমাণ দেখান আপনার সামনে, আমি পাইনি সেটা। তদন্তে দেখা গেছে গত 7 অর্থ বছরে জেলা সদর, গোয়ালন্দ, বালিয়াকান্দি সহ 5টি উপজেলায় 1238 জন ভিক্ষুককে পুনর্বাসন প্রকল্পে বরাদ্দ হয়েছে 42,68,000 টাকা। অথচ সরকারি হিসেবেই ভিক্ষুক পুনর্বাসন হয়েছে মাত্র 239 জন। কোথায় গেছে অর্থ তার হদিস মিলেনি খোদ সরকারি তদন্তেই। রাজবাড়ির স্থানীয়রা বলছেন, কমা তো দূর, রাজবাড়িতে ভিক্ষুকের সংখ্যা বেড়েছে। ভিক্ষুক অনেক বাড়ছে, এমনও দিন আছে যে প্রতিদিন 40 থেকে 50 জন আসে। বাজারে যে পরিমাণ দেখি, এটা আসলে আমরা বিগত 10-15 বছরে আমরা এরকম ভিক্ষুক দেখিনি, এত পরিমাণ ভিক্ষুক বেড়েছে। ভিক্ষুকরা বলছেন, সরকারি বা বেসরকারি কোনো সহায়তা তাদের কাছে কখনো পৌঁছেনি। 30 বছর ধরে ভিক্ষা করতেছি, দেয়নি কিছুই আমার দেয়নি। তবে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পে কোনো অনিয়ম ও লুটপাট হয়নি বলে দাবি জেলা সমাজসেবা কার্যালয়ের। ভিক্ষুক পুনর্বাসনের টাকা আমার জানা মতে কোনো লুটপাট বা দুর্নীতি হয় নাই, কারণ যে টাকাটা আমরা ফিল্ডে দিয়েছি সেই টাকাটাই হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিকে যাচাই বাছাই করে, এটা ভিক্ষার টাকা তো, এটা যাচাই বাছাই করে ভিক্ষুককেই দেওয়া হয়েছে। এই প্রকল্পের বাইরে ভিক্ষুক পুনর্বাসনে তৎকালীন প্রধানমন্ত্রীর তহবিল থেকে আসা 30 লাখ টাকার সাথে যোগ হয়েছিল জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর একদিনের বেতনও। কোথায় সেই অর্থ? এই বিষয় নিয়ে কোনো কথা বলতে রাজি হননি রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। যারা ভিক্ষুকের টাকাও লুটে নিয়েছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় নাগরিক কমিটি। অস্বচ্ছতার একটি জায়গা এবং সদুত্তরের জায়গা অত্যন্ত দুর্বলতা আমরা লক্ষ্য করতে পেরেছি। যদি কোনো জায়গায় গাফিলতি, অস্বচ্ছতা থেকে থাকে, সেক্ষেত্রেও একটা পদক্ষেপ নিয়ে এই প্রান্তিক মানুষগুলো নিশ্চিত জায়গায় যাতে ফিরে আসতে পারে সেই পদক্ষেপ নেওয়া উচিত। সরকারি অর্থ লুটপাটের সাথে জড়িতদের সাজা না হলে সাধারণের ভাগ্যের কখনোই পরিবর্তন হবে না, বলছে স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। এই সপ্তাহের বাজার দর জানাতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি বাজার থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, আজ বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দরদাম কেমন দেখছেন জানাবেন। কৃষি বাজারে আছি, এখানে আমরা যেটি দেখছি গেল সপ্তাহের তুলনায় শুধু ফার্মের মুরগির যে ডিম সেটির কিন্তু বেড়েছে। ডজনে প্রায় 10 টাকা বেড়ে এই বাজারে ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 140 টাকা ডজন দরে। এছাড়া অন্য যেসব নিত্যপণ্য আছে, অর্থাৎ ডাল, চিনি, তেল, এই সমস্ত পণ্যের দাম কিন্তু গেল সপ্তাহের দরেই বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেমনটা জানিয়েছেন, সপ্তাহের ব্যবধানে যদি আপনাকে জানাতে চাই, সেক্ষেত্রে কেবল গুঁড়ো দুধের দাম বেড়েছে। সব ধরনের গুঁড়ো দুধের দামই কিন্তু প্রতি কেজির যে প্যাকেট, সেই প্যাকেটে 50 টাকা, কোনোটি 60-70 টাকা পর্যন্ত বেড়েছে, এমনটা কিন্তু জানিয়েছেন। এছাড়া সবজির দাম নিয়ে ক্রেতা বিক্রেতা তাদের যে অভিযোগ বা দর কষাকষি সেটি তো আছেই। বিক্রেতাদের যেমনটা অভিযোগ, সবজির দাম বাড়তি। আমরা এই বাজারে যেমনটা পেয়েছি, বেগুন বিক্রি হচ্ছে মানভেদে 70 থেকে 80 টাকা। এছাড়া ঢেঁড়স 60 থেকে 70 থেকে 60, পটলও কিন্তু আসলে 60 টাকাই আমরা পেয়েছি এই বাজারে। এছাড়া আসলে মুরগির দাম যেটি আমরা যেমনটা দেখছিলাম, গেল সপ্তাহে আমরা দেখেছি যেটি সোনালী মুরগি, সেটি কিন্তু বিক্রি হয়েছে 280 থেকে 290 টাকা। আজও কিন্তু সেই একই দরেই বিক্রি হচ্ছে। এবং ব্রয়লার মুরগি আমরা দেখেছি দোকান ভেদে বা আকার ভেদে সেটি 180 থেকে 160 এর মধ্যেই আছে দামটি। চালের দামও খানিকটা স্থিতিশীল আছে। সপ্তাহ দুয়েক আগে আমরা দেখেছিলাম নতুন ধান যখন বাজারে আসা শুরু হলো, তারপর পরই বাজারে, পাইকারি বাজারে ব্যাপক হারে কোনো ক্ষেত্রে 8 থেকে 10 টাকা কিন্তু কেজিতে চালের দাম কমেছিল। সেই হারে না কমলেও খুচরা বাজারে তার কিছুটা প্রভাব আমরা এই সপ্তাহে দেখতে পাচ্ছি। মিনিকেট 72 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বিয়ার 28 বিক্রি হচ্ছে 56 থেকে 60 টাকা। পাইজামের দামও একই,
আর গুটি যেটি মোটা গুটি সেই গুটি চালটি কিন্তু বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে। সেই হিসেবে বলা চলে বাজারে এই মুহূর্তে সবচেয়ে কম দামের বা সস্তার চাল কিন্তু 55 টাকা কেজি। আর এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে, খাসির মাংস বিক্রি হচ্ছে 1150 টাকা এই দরে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বাজার দরের তথ্য। মাহবুব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।